নমস্কার বন্ধুরা, আজকে আর একটা অন্যরকম ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি। ছোটোবেলাকার একটা আনন্দ আর বড়োবেলাকার সেই আনন্দের মধ্যে কত যে তফাৎ, সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। ছোটোবেলায় যখন আস্তে আস্তে মা জন্ম নিলাম, তারপরে আস্তে আস্তে বড় হতে শিখলাম, মানুষ চেনা শিখলাম। তারপরে চোখ ফুটলো, চোখ ফোটার পরে যখন পৃথিবীর আলো দেখলাম, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম হতে 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 যেমন 5 মাস বা 7 মাসে অন্নপ্রাশন দিল। তারপরে আবার 1 বছর 2 বছর করে এইভাবে 3-4 বছর 5 বছর কেটে গেল। ওই সময়টা কত সুন্দর ছিল। ওই সময়টাকে আমরা কীভাবে পার করেছি, পার করার পরে সময়টার মধ্যে দিয়ে আমরা কীভাবে যে সেটাকে হারিয়ে ফেললাম, এটা এখনও ভাবলে না নিজের মতন করেই নিজের চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসে। ওই সময়টা কত ভালো ছিল। যখন ক্লাস এবার স্কুলে ভর্তি হলাম, এই 3.5 বছরে সেই স্কুলে ভর্তি হয়েছিলাম যখন, তখন সেই স্কুলের বন্ধুবান্ধব, তারপরে সব বাবাই পড়াতো আমাকে। তখন কোনো মাস্টার রাখতো না। এখনকার যেমন অঙ্কুর শিশু শ্রেণী অ আ ক খ শেখানো থেকেই মাস্টার, তখনকার দিনে আমার বাবা মাস্টার রাখেনি। বাবা নিজেই পড়াতো। আমি যখন স্কুলে ভর্তি হইনি, আমার যখন মোটামুটি 1-1.5 বছর বয়স, তখনই আমি মোটামুটি 1 থেকে 100 বানান, ও 1 থেকে 100 বানান, 1 থেকে তারপরে নামতা, 2 থেকে পুরো 20 ঘর অবধি নামতা, এ থেকে পুরো জেড অবধি, এবং এ থেকে জেড অবধি কতগুলো ফল ফুল, তারপরে হচ্ছে শব্দ গঠন, সেইগুলো আমি কখনো আমি নিজে মাস্টারমশাইয়ের কাছে শিখেছি বলে আমার মনে হয় না। আমার বাবাই আমাকে শিখিয়েছে এগুলো, এবং খুব নিজে 1 বছর তো তখন বাবার সেরকম সত্যি কথা বলতে কাজ ছিল না। তারপরে 1 বছর পরে ভাই হলো। আমার 1 বছরের মাথায় ভাই হলো। ভাইয়ের সময় দেখেছি মাকে প্রচুর কষ্ট করতে। সেই কষ্ট ভোলার নয়। মা সেই উনুনে আঁচ দিত, আর আমাকে আমি খুব দুরন্ত ছিলাম। আমাকে পড়াতো, আমাকে করতো করে সেই আটা দিয়ে রুটি করতো যখন, সেই আটা আমার কাছে দিয়ে রাখতো মা। আমি ওই নিয়ে খেলা করতাম, আর মা আমাকে শেখাতো, এই দেখ এইভাবে রুটি করতে হয়। এবার যেই দুরন্ত পানা করতাম, হাতে বেলনা থাকতো, হাতে বেলনা দিয়েই মারতো। কত যে বেলনার মার আর কত যে খুন্তির মার খেয়েছি তার নাই ঠিক। তারপরে বাবা পেলো চাকরি, রেলে চাকরি পেলো। এবার রেলে চাকরি সেই 6:30টায় বেরিয়ে যেত, 7:04-এর ট্রেনে একদম বাড়ি আসতো সেই 7টায়। বাড়ি এসেই সঙ্গে সঙ্গে মা চাটা করে দিত, কিছু খেত, খেয়ে দেই সেই 8টা থেকে শুরু হতো পড়াশোনা, একদম রাত 11টা পর্যন্ত পড়া হতো। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। শুয়ে পড়ে এইভাবেই ক্লাস 5 অবধি চললো। ক্লাস 5 অবধিও একটাতেও আমাকে হাফ নম্বর কাটতে পারতো না। সব বিষয়ে অঙ্কে 100তে 100, সব বিষয়ে 100তে 100। তারপরে 6-এ উঠলাম, 6-এও বাবা ভাঙলো। সেই অঙ্ক প্র্যাকটিস করাতো। তখন থেকেই বুঝতাম অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, প্র্যাকটিস না করলে অঙ্কটা ঠিক হবে না। তা এবার বাবা সেইগুলো তখনও সেই ওরকম রেজাল্ট, সব বিষয়ে 100তে 100, সব বিষয়ে। ইতিহাস ভূগোল টুগোল এত সুন্দর করে বোঝাতো, ইতিহাস ভূগোল বই পড়তে হতো না, নিজে পড়তাম। তারপরে 7 থেকে বললো এবার তো একটা মাস্টার রাখতে হয়। তখন দিল ইংরাজি আর অঙ্কের জন্য মাস্টার দিল, আর সব বিষয় বাবাই পড়াতো। এবার অঙ্কটাও বাবা বলল, এই মাস্টারের তো অঙ্ক পছন্দ হচ্ছে না আমার, তাহলে আমি অঙ্ক করাবো। তারপর থেকে বাবাই আবার অঙ্ক করালো। পুরো মাধ্যমিক পর্যন্ত বাবাই অঙ্ক করাতো। শুধু মাধ্যমিকের সময় যেহেতু তখন অসুবিধা, মাধ্যমিকে একটা অঙ্কের দরকার মাস্টার, তাই মাস্টার রেখেছিল। এবার মাস্টারমশাই যে কাজগুলো দিত সেইগুলো তো বাবা করাতোই। বাবা উল্টে কেসিনাগের অঙ্ক বা অন্য কোনো অঙ্ক যদি থাকতো, সেই অঙ্কগুলোও বাবা করাতো। এইভাবে করতে করতে নানা রকম শারীরিক প্রবলেম, নানা রকম করে অনেক স্ট্রাগলস করে আমার বড় হওয়া আর কি, অনেক স্ট্রাগল করে বন্ধুরা। সেই স্ট্রাগল প্রচুর সেই সত্যি কথা বলতে মার সেই উঠে
সকালবেলায় স্কুলে 5-6-এ তখন দুপুরে স্কুল, সেই স্কুলে যাব 10:30টার মধ্যে রান্নাবান্না করে দেওয়া। যেদিনকে রান্নাবান্না হতো না শুধু মুসুরির ডালের সেদ্ধর জল দিয়ে বা ফেনা ভাত খেয়েই যেতাম। সেটা একটা কি আনন্দ ছিল, ফেনা ভাতেরও কি সুন্দর টেস্ট। এখন হাজার মাছের ঝোল বা মাংস দিলেও কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না। সেই খেয়ে দিয়ে স্কুলে যেতাম, স্কুল থেকে এসে তখন মাছের ঝোল ভাত খেয়ে আবার পড়তে যেতাম। পড়া থেকে এসে আবার বাবা পড়াতো, পড়ার এইভাবে দিনটা কাটলো। এইভাবে আস্তে 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 এরকমভাবে 25টা বছর পার করলাম। তারপরে এই যা হয়, মেয়ে বড় হচ্ছে, বাবার ছেলে দেখা শুরু করলো। এইবার এখনকার জীবন আবার শুরু করি। ছেলে দেখা শুরু করলো, ছেলেকে দেখলো পছন্দ হলো, বিয়েও হলো। তারপরে নানা রকম, বিয়ের পরেও নানা রকম স্ট্রাগল পোয়াতে হয়েছে। যেমন ননদ, আমার শ্বশুর শাশুড়ি ছিল না, ছিল আইবুড়ো ননদ। সেই আইবুড়ো ননদের নানা রকমের যা হয়, এবার বৌভাতের পরের দিন থেকেই শুরু যা হয়। ননদ থাকলে ননদ ভাইয়ের বউর সঙ্গে যা হয় সেই জিনিসগুলো প্রতিটা মুহূর্তে বাড়তে থাকলো। দিয়ে সেই লড়াইয়ে ঝাঁপ দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। তারপরে মনে হলো 2007-এ বিয়ে হয়েছে, 2008-এ আমাকে আমার হাজব্যান্ড বলছে তোমার কি ইচ্ছা? যে আমার খুব শখ টিউশনি করা। তারপর থেকে যে 2008 থেকে টিউশনি ধরলাম, এখনও পর্যন্ত 18টা বছর হলো টিউশনি করছি। নানা ইয়ের মধ্যে দিয়ে অনেক স্টুডেন্ট আমার এসছে। অনেকে কেউ ঘ্যাতলা, কেউ কথা শোনে না, কেউ আবার এমন কথা শোনে এখনও পর্যন্ত সে আমাকে সম্মান করে। এখনও পর্যন্ত কেউ আবার আমাকে কথাও শোনায়, সেগুলোও আমাকে ইয়ে করতে হয়। সেইভাবে অনেকভাবে আমি সেটাকে নিয়ে এখনও পর্যন্ত জিনিসটা চালিয়ে রাখছি, এই টিউশনির ব্যাপারটা। কিন্তু টিউশনি করতে আমার খুব ভালো লাগে। আমি সবাইকে বলি আমি টাকার লোভে টিউশনি করি না, আমি আমার বাচ্চাদের ভালো লাগে, আমি বাচ্চা পড়াবো। যে এবার পড়াচ্ছি, এখনও পর্যন্ত পড়াচ্ছি। আজকেও সেই এখন রোজ সকালে বেরোচ্ছি, ঢুকছি সেই 10টা 10:30 উঠে এবারে এই রান্নাবান্না করে গা কাপড় ধুয়ে এসে এই একটুখানি ভিডিও নিয়ে বসলাম যে আগের ছেলেবেলা আর এখনকার যে জিনিসটা সেইটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার একটু মন জাগলো, তাই একটু কথা বললাম। দিয়ে এবার চলছে নানা রকম, এবারও নানা রকম লড়াই, নানা রকম স্ট্রাগল, এই মানসিক টর্চার, মানসিক এসব নিয়ে রয়েছি। ভালো হচ্ছে। কেউ আমার 2 জা আছে, 2 জা আমার খুব সাহায্য করে। 2 জাকে আমি ভুলবো না। 2 জা আমাকে মাঝে মাঝে আমাকে নিজের মতন করে ভালোবাসে। আবার কিছু কিছু বন্ধু পেয়েছিলাম, কিন্তু বন্ধুগুলো কেউ প্রকৃত না, সব হচ্ছে প্রয়োজনের প্রিয়জন, বুঝলেন? যেই প্রয়োজন ফিরিয়ে গেল, দেখলো ছেলে মানুষ হয়ে গেছে আর দরকার নেই, তখন তারা পাছা ফিরিয়ে চলে গেল। তার মানে স্বার্থের তাগিদে বন্ধু, স্বার্থটা মেটানোর জন্য আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল, স্বার্থ ফুরিয়ে গেল, শেষ। ওই জন্য এখন বন্ধু কাউকে পাতাতে আমার বন্ধুরা ভালো লাগে না। বন্ধু না পাতিয়ে নিজের মতন থাকবো, নিজের মনটাকে সতেজ করে নিজের মনের মধ্যে দিয়ে চলবো, সেটাই আমার আলাদা আনন্দ। এটাকেই একটু এখন এই একাকিত্ব আর একাভাবে থাকাটাকেই এখন নিজের বেলা হিসেবে, নিজের আনন্দ হিসেবে ধরে নিয়েছি। তাও কিছু কিছু বন্ধু আছে, নেই তা নয়। আমার এক দিদি আছে, দিদি আমার ভিডিও দেখে, সে ভিডিওতে নানা রকম সুন্দর কমেন্টও করে, বলে তুই আরও ভালোভাবে এগিয়ে যা। এগুলো আমাকে একটু মনের জোর দেয়। আমার যা 2 জা আমায় মনের জোর দেয়। আরও অনেক আছে, আমার নিজের বোন, মা বাবা সবাই মনের জোর দেয়। তার সেই বিশেষ করে যা দেখলাম বন্ধুরা দীর্ঘ যতই যাই করি না কেন, সেই যতই শ্বশুরবাড়ি হোক, যতই অন্যরকম মানুষের সঙ্গে পরিচয় হোক না কেন, সেই লাস্ট পজিশন কিন্তু সেই মা বাবাই। মা বাবা ছাড়া কিন্তু আমাদের গতি নেই। আমরা সেই মা বাবাকে দেখেই পৃথিবীর আলো দেখেছি, আবার লাস্ট অবধি সেই মা বাবার স্মৃতি নিয়েই লাস্টের বেলাটাও কাটাবো। এটাই হচ্ছে সেই দিনশেষে আমাদের একটাই আশ্রয় মা বাবা, একটাই কোল মা বাবা, একটাই জায়গা মা বাবা। মা বাবা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই, যতই যাই হোক না কেন। তাই বন্ধুরা, মা বাবাকে কিন্তু কখনো তোমরা
কষ্ট দিও না, কখনো কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিও না, তাদের দুমুঠো ভাত দিও। বড় হয়ে গেছি বলে, বউ পেয়ে গেছি বলে বা কোনো বন্ধু পেয়ে গেছি বলে তোমরা প্লিজ মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট না দিয়ে তোমরা বউকে নিয়ে বউরে বোঝাও যে না, আমার মা বাবাকে আমি কষ্ট দিতে পারবো না, আমার মা বাবার সঙ্গে যদি তুমি চলতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো, নাহলে বিয়ে করবো না। সেরকমভাবে তুমি ইয়ে করো। এখনকার ছেলেপিলেদের দেখি তো মা বাবাকে প্রচণ্ড কষ্ট দেয়, বন্ধুরা খুব কষ্ট লাগে। কিন্তু মা বাবা তো আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে, সেগুলো তো আমরা দেখেছি। তাই মা বাবাকে কষ্ট না দিয়ে নিজের মতন করে থাকো, দেখবা তোমরা আপনি ছোটোবেলার শৈশব ফিরে পাবা। তাই বন্ধুরা একটু তোমাদের সঙ্গে আলোচনা করলাম, কেমন লাগলো জানিয়ে আজকে সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।